আর দিদিভাই, তুমি আমার ঘটনাটা তুমি দেবে, আমার খুব ভালো লাগবে দিদিভাই। মানে খুবই ভালো লাগবে। আমি তো তোমার ঘটনা আমি রোজ শুনি, তোমার ঘটনা না শুনলে আমি রাতে ঘুমাতে পারি না। আর সারাদিন তোমার ঘটনা, যদি ধরো কোথাও কাজে গেছি বা বাড়িতে নেই, কোনো কাজে গেছি, মানে আমার মনে হতে থাকে আমি কতক্ষণ বাড়ি যাব, আমি কতক্ষণ তোমার ঘটনা শুনবো। এবং রাস্তাতেও যদি কোনো গাড়িতে ট্রাভেল করছি, আমি হেডফোন দিয়ে তোমার ঘটনা শুনতে থাকি। মানে তোমার ঘটনা না শুনলে আমার ঘুম আসে না। আমার মানে মানে কি বলবো, মানে খাবার খেতে খেতেও আমি তোমার ঘটনা শুনি। হ্যাঁ, বা রান্না করছি সেই সময়তেও আমি তোমার ঘটনা শুনি। মানে ভীষণ ভালো লাগে তোমার ঘটনা শুনতে দিদিভাই। আর তোমাকে তো ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। দিদি ভাই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি তোমার নিয়মিত শ্রোতা, আমি তোমার ঘটনা শুনি। আর আমি কমেন্টও করি তোমাকে। বং ইন্দু হেসেল আছে না, ওটাই মানে আমার ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিন ধরে ভাবছি তোমার সাথে একটু কথা বলবো, আমার জীবনের ভৌতিক ঘটনা আমি তোমাকে শেয়ার করব। কিন্তু কেন জানি না, আমি আমার হচ্ছিলই না, আমি ঠিক সাহস পাচ্ছিলাম না। তারপরে আজকে ভাবলাম না, দিদিভাইয়ের সাথে দিদিভাইকে মেসেজ করবোই। তোমার সাথে আমার ভীষণ মানে কথা বলতেও ইচ্ছা করছে। তোমার যদি তোমার যখন ফাঁকা টাইম থাকবে, দিদিভাই একটু আমার সাথে ফোনে কথা বলো। আমি তোমার সাথে কথা বলতেও চাই, আমার তোমাকে ভীষণ ভালো লাগে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি দিদিভাই। দিদিভাই, আমার নাম হচ্ছে ইন্দ্রাণী, ইন্দ্রাণী রয়। আর আমি এখন থাকি কলকাতা, দমদম ক্যান্টনমেন্টে। আমার হাজবেন্ডের জব ট্রান্সফার জব। তো বাইরে বাইরে কোথাও 2 বছর, কোথাও 1 বছর, কোথাও 3 বছর, বিয়ের পর থেকে আমি হাজবেন্ডের সাথে এইভাবেই ঘুরছি। তো এইভাবেই আমরা আম, কলকাতায় আমার হাজবেন্ড আগে, আমি যখন আমার হাজবেন্ডের সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমার হাজবেন্ড বিহারে থাকতো। তো আমি তখন 2 বছর 3 বছর আমি বিহারে ছিলাম। 1 বছর বিহারের পূর্ণিয়াতে, হ্যাঁ, 1 বছর বিহারের পূর্ণিয়াতে ছিলাম। আর 2 বছর ছিলাম কিষানগঞ্জে, বিহারের। তো তারপরে ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যায়। তো আম, তারপরে আমি এখানেতে চলে আসি। এখানে আমরা কলকাতায় এসেই আমরা বেলঘড়িয়াতে, কলকাতার বেলঘড়িয়াতে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। তো ফ্ল্যাটটা হচ্ছে তোমার ওই বেলঘড়িয়া রথতলা আছে, তার থেকে বেশ অনেকটাই ভেতরে, অনেকটাই ভেতরে ফ্ল্যাটটা। মানে আহ, আহ, ওই চ্যাটার্জি লেন বলে, আমার ঠিক এক্স্যাক্টলি মানে জায়গাটার নাম ঠিক মনে নেই। প্রায় 8-9 বছরের আগেকার ঘটনা এটা। তো আমার ঠিক নামটা মনে নেই। চ্যাটার্জি লেন বা চ্যাটার্জি পাড়া বলে একটা পাড়া আছে, তোমার বেলঘড়িয়ার রথতলার থেকে অনেকটাই ভেতরে। বা বেলঘড়িয়ার যে স্টেশন বাজারটা আছে, ওখান থেকেও বেশ অনেকটাই ভেতরে। তো মানে ধরো আমাকে যদি সবজি বাজার যেতে হতো, সেই ক্ষেত্রে আমাকে অনেকটাই যেতে হতো। এইদিকে হচ্ছে তোমার বেলঘড়িয়া রথতলার ওইদিকে যেতে হতো, বা এই সাইডে আমাকে সবজি বাজার করতে যেতে হতো। আর তা না হলে স্টেশন বাজারের দিকে আমাকে সবজি বাজার করতে যেত, প্রায় 2 কিলোমিটার দূর বলতে পারো। তো অনেকটাই ভেতরে ফ্ল্যাটটা ছিল। তখন সে প্রথমবার কলকাতায় এসেছি, এতটা বুঝতে পারিনি যে লোকেশনটা এতটা ভেতরে হয়ে যাবে, বলে ফ্ল্যাটটা নিয়ে নিয়েছিলাম। তো আমার ছেলের তখন অনেক ছোট বয়স, প্রায় 3 বছর হবে, 3 সাড়ে 3 বছর বয়স হবে। তো তখন আমরা ওই বেলঘড়িয়ার ফ্ল্যাটটাতে আমরা এসেছিলাম। তো ওখানে একটা আম, ছোট একটা বাচ্চাদের স্কুল আছে। ওই স্কুলেতে আমার ছেলেকে প্রথমে প্লেতে ভর্তি করেছিলাম। তো ঠিকঠাকই চলছিল আমাদের সংসার। তো ওখানেতে মানে যে আমরা অ্যাপার্টমেন্টটায় থাকতাম, প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো বিহেভিয়ার, মানে কথাবার্তা, বিহেভিয়ার সমস্ত আমাদের মানে বেশ ভালো রকম ছিল। মানে একে অপরের খোঁজ নেওয়া, খবর নেওয়া, আস্তে আস্তে চেনা পরিচয় যখন বাড়তে থাকলো। হ্যাঁ, তো এরকমই একদিন আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। মানে স্কুলটা একদম আমার বাড়ির পাশেই।
3-4 মিনিটের রাস্তা হবে। তো ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি, আর সেই সময় যে মানে সিঁড়ি দিয়ে নামছি, লিফটও ছিল, কিন্তু ওই লিফট না 2 দিন ছাড়াই খারাপ হয়ে যেত। ফ্ল্যাটের সিঙ্গেল ফ্ল্যাটের লিফটগুলো 2 দিন ছাড়াই খারাপ হয়ে যায়। তো ওই কারণে 3 তলায় থাকতাম। তো হেঁটে হেঁটে নিচে যাচ্ছি, আর দেখছি যে মানে জাস্ট সিঁড়ি দিয়ে নিচে নেমেছি। ওই দেখবে একদম সিঁড়ি দিয়ে নামার সময় একটা সিঁড়িতে একটা জানালা থাকে, যে জানালাটা দিয়ে আমরা বাইরের রাস্তা দেখতে পাই। ঠিক ওই জায়গাতে একজন বয়স্ক করে একজন মাসিমা, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছেন। এই শুরু হলো আমার ঘটনা। ঘটনাটা এখান থেকেই শুরু হচ্ছে। তো রাস্তার ধারে উনি জানালা দিয়ে দেখছেন, আমি আমার ছেলেকে নিয়ে নিচে নামছি। তো আমার ছেলেকে দেখে বলছে, কি রে, কি নাম তোর, কোন স্কুলে পড়িস, কোন ফ্লোরে থাকিস? আমার ছেলেকে দেখে মাসিমা বলছে। সেইভাবেই মাসিমার সাথে পরিচয়টা হয়। তখন মাসিমার সাথে আমিও কথা বললাম যে, মাসিমা আমি এই 3rd ফ্লোরে থাকি। তখন বললো, ও 3rd ফ্লোরে থাকো, নতুন এসেছো? আমি বললাম, হ্যাঁ, ভাড়াই এসেছি। বললো, আচ্ছা আচ্ছা। আমি বললাম, আপনি কোন ফ্লোরে থাকেন? বলছে, আমি তো 1st ফ্লোরে থাকি। আমি যে আচ্ছা। তো উনি সিঁড়ি দিয়ে নেমে ওনার যে ফ্লোর, ওনার ফ্লোরের যে মানে সিঁড়ি দিয়ে নামতে যে জানালাটা থাকে ওটার দিকে উনি দেখছিলেন, আমিও নামছিলাম সেই সময়। তো এইভাবেই কথাবার্তা হয়, পরিচয় হয়। তো মাসিমা বলছে, তোমরা কে কে থাকো বাড়িতে? আমি আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শাশুড়ি মা মাঝে সাঝে আসেন, আমার শ্বশুর মশাই এক্সপায়ার করে গেছেন। আমার শাশুড়ি মা দেশের বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন, কারণ পুরোনো দিনের মানুষ তো। শহরটা উনি অতটা পছন্দ করেন না, উনি একটু খোলামেলা জায়গা, একটু গাছগাছালি এইসবই পছন্দ করেন। তো উনি আমার কাছে আসেন যখন, কিছুদিন করে থাকেন, আবার দেশের বাড়ি চলে যান। তখন এমনি আলাপ হলো, তখন মাসিমা বললো, ঠিক আছে, আমি তোমার বাড়ি যাব, তোমার সাথে গল্প করতে যাবো, আর তোমার শাশুড়ি মা এলেও কিন্তু আমি তোমার শাশুড়ি মার সাথেও গল্প করতে যাব। জানো তো, সারাদিন একা একা বাড়িতে থাকি, ভালো লাগে না, হাঁটতে চলতেও সেইভাবে পারি না। তাই বাইরে কোথাও বেরোতে পারি না, এই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা দেখি। হ্যাঁ, তো ভালোই হলো, তোমার সাথে পরিচয় হয়ে গেল। তো আমি তোমার বাড়ি যাব। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মাসিমা, নিশ্চয়ই আসবেন, আমার খুব ভালো লাগবে, আপনি আসবেন মাসিমা। বলে আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। এইবারে মাসিমা মাঝে সাঝে এবার আমার আমার বাড়িতে আসতো, ঠিক আছে। এবার মাসিমা একদিন এসেছে, আমার ছেলের সাথে খুব খুনসুটি করতো। আমার ছেলে তো খুব ছোট আর খুব দুরন্ত ছিল, সেই সময় আমার ছেলে প্রচন্ড দুরন্ত ছিল। মাসিমা যখনই আমার বাড়িতে আসতো, আমার সোফাতে বসতে যেত, আমার ছেলে কিছুতেই বসতে দেবে না। মাসিমার সাথে আমার ছেলের তো মানে লড়াই, ঝগড়া, কেন বসতে দিবি না, তোদের বাড়িতে এসেছি। হুম এরকম করে মানে মানে সেই সব কথা শুনলেও হাসি পায়, মানে এরকম একটা খুনসুটি হতো আমার ছেলের সাথে মাঝে মাঝে। তারপরে আবার আমার ছেলে আবার বলতো, বোতো 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 করে আবার ও, তারপরে ভাব হয়ে যেত। তারপরে আমার মাসিমাকে আবার বসতে দিত, মানে এরকম আর কি চলতেই থাকতো। তো এরকম তখন মাসিমার সাথে গল্প করতে করতে জানতে পারলাম যে মাসিমার জীবনটা ভীষণই কষ্টের, মানে বলার মতো না। মানে একটা মানুষের জীবন যে এতটাও কষ্টের হতে পারে, ওই মানুষটার সাথে আমার পরিচয় না হলে আমি জানতেই পারতাম না যে কত মানুষের জীবনের কত কষ্ট থাকতে পারে। মানে দিদি ভাই, মাসিমা আমাকে বলছে, বলছে জানো, আহ, আমার মাসিমার একটি ছেলে ছিল, একটি মেয়ে ছিল। হাজবেন্ড, তো হাজবেন্ড এক্সপায়ার করে যায়। তো ছেলেটি যখন খুব অল্প বয়স, ছেলেটি স্কুলেতে পড়বে এরকম হবে, তখন ছেলেটি মারা যায়। হ্যাঁ, মারা যায়। তো তারপরে মেয়েটি ছিল, মেয়েটিকে নিয়ে মাসিমা, মেয়েটি বড় করে, মেয়েটিকে, মেয়েটি একটি জবও করতো। তো কি জব করতো আমি ঠিক জানি না। মেয়েটি একটি জবও করতো। তারপরে মেয়েটির বিয়ে দেয়, বেলঘরিয়াতে বিয়ে দেয়। তো জামাই, তারপরে বিয়ে দেওয়ার পরে মেয়েটির মানে একটি ছেলে হয়, মানে মাসিমার একটি নাতি হয়। শ্বশুর শাশুড়ি নিয়ে মেয়ে সংসার করতো, মানে সংসার ছিল তার। হঠাৎ একদিন মেয়েটার ধরা পড়লো যে মেয়েটার ক্যান্সার হয়েছে। তো এইভাবে মেয়েটাও এক সময় মানে একদম লাস্ট স্টেজ, কিছু করার নেই, মেয়েটিও মারা যায়। মানে মাসিমা একদম একা, একদম একা, নিঃস্ব একদম।
মাসিমার হাজবেন্ড সরকারি চাকরি করতেন, ওনার পেনশনেতে মাসিমার একার সংসারটি চলে। আর ওই বেলঘরিয়াতে মাসিমা যে ফ্ল্যাটটায় থাকে ওইটা ওই মাসিমার জামাই ফ্ল্যাটটি মাসিমাকে, মানে মাসিমা নিজের পয়সাতেই কিনেছে, কিন্তু জামাই ওইটি মানে মাসিমাকে পছন্দ করে ওইখানেই মানে সেটেল করেছে। মানে জামাইয়ের বাড়ি ওখান থেকে, ওই বললাম আমার ছেলে স্কুলটা তো মানে ওপরের ফ্লোরেই জামাই থাকে, মানে ওই বললাম 3-4 মিনিটের রাস্তা। তো জামাই দেখছে আমি আমার মা বাবাকেও দেখতে পারবো, আমার শাশুড়ি মাকেও আমি দেখতে পারবো, খোঁজ খবর নিতে পারবো, কাছাকাছি ওই জামাইয়ের ফ্ল্যাটটা মাসিমার জন্য ঠিক করে দেয়। আর ওটা ওই ফ্ল্যাটে মাসিমা একাই থাকতো। আমার শুনে ভীষণই কষ্ট লাগলো যে এই বয়সে এই মানুষটা এত কষ্ট পাচ্ছে একা। আর জামাই জামাই কিন্তু বিয়ে আর করেনি, মাসিমার জামাই মেয়ে মারা যাওয়ার পর কিন্তু এই তার নাতিকে নাতিকে বড় মানে বড় কি বলবো, মানে নাতিও বড় হচ্ছে, তার নিজের মা বাবা আছে, সেই নিয়েই মানে তার জামাই মানে আর বিয়ে থাওয়া করেনি, সেটেলমেন্ট হয়নি আর কি, মানে এই নিয়েই তার জীবন। তো আর মাসিমাকে জামাই ভীষণ রেসপেক্ট করতেন, জামাই মানে নিজের ছেলের মতো দেখতেন মাসিমাকে, সমস্ত কিছু বাজার হাট দোকান সমস্ত কিছু জামাই করে দিত, আর খোঁজ খবর নেওয়া সমস্ত কিছু। তো আমি একদিন মাসিমাকে বললাম, মাসিমা আপনি তো জামাইয়ের ফ্ল্যাটে গিয়েই থাকতে পারেন, এখানে একা একা থাকেন, আপনার তো বয়স হচ্ছে। বলছে দেখো ইন্দ্রাণী, সে থাকতেই পারে, আমি ছিলামও কিছুদিন জামাইয়ের ফ্ল্যাটে, কিন্তু তার মা বাবা থাকে তো আমার একটু নিজের নিজের কেমন লাগে, হ্যাঁ কেমন একটু অস্বস্তি হয়। তারপরে মনে হয় যে আমার নিজের খারাপ লাগে, মানে তার মা বাবা কি ভাববে, কুটুম মানুষ দিনের পর দিন এসে তার বাড়িতে আছি, তো আমার নিজের খুব খারাপ লাগতো। তখন আমি জামাইকে বললাম যে আমার আমি যা আমার হাজবেন্ড যা আমার টাকা রেখে গেছে বা আমি যা পেনশন পাই সেই সেই মানে অনুযায়ী আর কি তুমি আমার জন্য একটা ফ্ল্যাট ঠিক করে দাও তোমার বাড়ির কাছাকাছি, তুমি তাহলে আমাকে দেখাশোনাও করতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। তো সেই অনুযায়ী ফ্ল্যাটটা মাসিমা কিনেছিলেন। তো এইভাবে মাসিমার সাথে আলাপ হয়, মাসিমার সাথে অনেক মানে একটা খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। মাসিমা রান্না করে আমার বাড়িতে দিয়ে যেত, মাসিমা বলতো আমার না একা একা রান্না করে খেতে ইচ্ছা করে না গো, মনে হয় কাউকে একটু রান্না করে খাওয়াই, তোমার জন্য এনেছি তুমি কিন্তু খাবে, তুমি তোমার ছেলে তোমরা সবাই কিন্তু খাবে। আমি বললাম হ্যাঁ মাসিমা নিশ্চয়ই। মাসিমার কিন্তু জামাই কিন্তু খাবার জামাইয়ের বাড়ি থেকেই মাসিমার খাবার আসতো, কিন্তু মাসিমা না মা বলতো আমার না নিজে নিজে কখনো রান্না করতে ইচ্ছা করে। হুম। মাসিমা বলতো তো বলতো ওই যেদিন আমার খুব ইচ্ছা করতো রান্না করতে সেদিন আমি জামাইকে বারণ করে দিতাম যে তোমার বাড়ি থেকে আমাকে খাবার আমার বাড়িতে খাবার পাঠানোর দরকার নেই, আজকে আমি রান্না করব। তো যেদিন মাসিমা রান্না করতো আমার বাড়িতেও কিন্তু দিয়ে যেত। হুম। তো মাসিমার হাতের রান্না কিন্তু ভীষণ সুন্দর। আমিও রান্না করতাম সেদিন, মাসিমাকে আমি বাড়ি দিয়ে আসতাম মাঝে সাঝে মাসিমার বাড়িতে গিয়ে। হ্যাঁ, এরকম করেই চলতে থাকে। উম, এবারে মাসিমার এমনকি মাসিমা না ওই নুয়ে নখ কাটতে পারতো না, মাসিমার কাজের যে মেয়েটা ছিল ও বললেও ও নখ কেটে দিত না। তারপরে মাসিমা বলতো জানো ওকে বলেছি একটু আমার নখগুলো বড় বড় হয়েছে কেটে দাও না গো, তোমাকে 10-20 টাকা দেবো। তখন মেয়েটা কাটতো না, ইচ্ছাকৃতভাবে কাটতো না, বলো আমি তো কাটতে পারি না বলো, আমার খুব কষ্ট হয়। তখন আমি বললাম মাসিমা আমি কেটে দেবো, আমি আপনার নখ কেটে দেবো, আমি মাসিমার নখও কেটে দিতাম। হ্যাঁ, এরকম করতাম। তো উম, এরকম করে চলতে থাকে। আমার শাশুড়ি মা যখন আসতো মাসিমা এসে আমার শাশুড়ি মার সাথেও গল্প করতো, অনেক হাসি মজা করতো। আবার দুর্গাপুজোতে হ্যাঁ মাসিমা জামাই মাসিমাকে শাড়ি কিনে দিত, মাসিমা আবার আবার আমার বাড়িতে এসে শাড়ি দেখাতে আসতো, দেখো ইন্দ্রাণী আমার জামাই না আমাকে 2-3টে শাড়ি কিনে দিয়েছে। আমি বলছি বাহ খুব ভালো হয়েছে মাসিমা। তখন আমি বললাম, তখন মাসিমা বলতো তোমার কটা শাড়ি হলো গো, তোমার কটা জামা হলো। আমিও দেখাতাম আমার পুজোতে যটা শাড়ি জামা হতো, মাসিমা খুব খুশি হতো। মাসিমা বলতো আমি তো শাড়ি এই নতুন শাড়ি পরে তো আমি আর পুজো দেখতে যেতে পারবো না, ঠাকুর দেখতে যেতে পারবো না, আমার তো আর সেই বয়স নেই সেই ক্ষমতা নেই যে হেঁটে যাব ঠাকুর দেখতে, আমি ঘরেতেই পরবো, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন 3টে নতুন শাড়ি ভাঙবো, এরকম গল্প হতো। তো আর এভাবে চলতে চলতে মাসিমা না মানে রাত্রিবেলাতে যখন ওই বাথরুমে যেত
মানে মাঝে সাঝেই পড়ে যেত, পড়ে মাথা ফেটে যেত। এবারে মাথা ফেটে রক্ত বেরিয়ে যেত, এমন অবস্থা হতো রক্ত বেরিয়ে যেত। মাসিমা আমাকে ফোন করতো, ফোন করে বলতো, ইন্দ্রাণী আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে গো, আমাকে একটু ওষুধ লাগিয়ে দিতে আসবে। এবারে মাসিমার জামাই ডাক্তার টাক্তার দেখাতো, ঠিক আছে, কিন্তু এবার ডাক্তার তো ওষুধ দিত, সেই ওষুধটা তো নিয়মিত লাগাতে হবে, এবার কে লাগিয়ে দেবে মাসিমাকে? এবার মাসিমার পাশে, মানে মাসিমার ফ্ল্যাটের পাশে একজন দাদা থাকতো, মানে সেই দাদা, তার ওয়াইফ, আরেকটি তাদের পোষ্য কুকুর ছিল, মানে কুকুর বলাটা ভুল হবে, সে তাদের সন্তানই, ঠিক আছে, তাদের কোনো সন্তান ছিল না, ওইটি তাদের সন্তান, মানে এতটা বুঝুক, মানে সে কুকুরটি, মানে কি বলবো, মানে দাদা যখন বাইরে তাকে মানে পটি টটি করাতে নিয়ে যেত, বাড়িতে আসতো, এসে সোজা বাথরুমে চলে যেত, বাথরুমে গিয়ে পায়ে জল নিত, তারপরে বেডে উঠতো, আর এত কথা শুনতো, এত কথা বুঝতো, মানে ভীষণ, মানে কুকুরটাকে দেখলেই না আদর করতে ইচ্ছা করবে, এত মানে মিশুকে এত ভালো মানে কুকুরটি ছিল। তো তাদের ওটি সন্তানই ছিল। তো সেই মাসিমার ফ্ল্যাটের পাশেই সে দাদার ফ্ল্যাট ছিল, সে দাদাও কিন্তু মাসিমাকে মাঝে সাঝে ওষুধ টষুধ লাগিয়ে দিত। তো দাদা যখন বাইরে যেত, কোথাও যেত, থাকতো না, সব সময় তো পুরুষ মানুষ ঘরে থাকে না, তখন মাসিমা, তারপরে মাসিমা তখন বলতো, ফোন করে ডাকতো আমাকে, ইন্দ্রাণী আমার মাথাতে একটু ওষুধটা লাগিয়ে দেবে এসো, মলামটা। তো আমি যেতাম, মাসিমার মাথায় মলাম লাগিয়ে দিতাম, এত দেখে কষ্ট লাগতো দিদি ভাই, মাথাটা মানে চুলগুলো না রক্তে পুরো জমাট বেঁধে জট লেগে যেত, ছাড়ানো যেত না চুলগুলো, এমন অবস্থা, মানে মাসিমার পড়ে 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 পড়ে, মানে মাথা ফেটে 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 পড়ে পড়ে এমন হয়ে গেছিল যে তার ওই কষ্টটা কষ্টই হয় না, মানে তার সয়ে গিয়েছিল, এত পড়তো। আমি বলতাম, মাসিমা আপনি পড়ে যান কি করে? আপনি একটা কাজ করুন না, আপনার নাতিকে বলুন আপনার কাছে এসে রাতটুকু থাকতে, একা একা থাকেন, বয়স হচ্ছে, না হলে আপনি একটা আয়া টায়া কিছু রাখুন, আপনি একা একা থাকাটা এভাবে ঠিক না। হ্যাঁ, আমি বলতাম। তো আমি বললাম, আর বাথরুমটা ঠিক করে কি, কাজের মেয়ে যে আসতো সে মাসিমার বাথরুমটা পরিষ্কার টরিষ্কার করতো, মাসিমার তো বয়স হয়েছে, পারতো না। তো কাজের মেয়ে, আমি বলতাম যে কাজের মেয়ে কি ঠিক করে বাথরুমটা পরিষ্কার করে না? বলছে, না গো ইন্দ্রাণী, বাথরুমটা না ভালো করে পরিষ্কার করে না, জানো তো, বাথরুমটা শ্যাওলা মানে শ্যাওলা হলে যেরকম হয় আগে পিছলে পড়ে যাওয়ার, ওটা থেকেই মাসিমা পিছলে পড়ে যেত, মানে কাজের মেয়ে পরিষ্কার করার নাম করে বাথরুমে ঢুকতো, কিন্তু ভালো করে বাথরুমটা পরিষ্কার করতো না, ওই যেমন তেমন করে দিয়ে চলে যেত। দিয়ে আমি বলতাম, না মাসিমা, আপনি না একটা মানে কেউ আপনার কাছে কাউকে একজনকে থাকতে হবে, আপনি আয়া টায়া রাখার ব্যবস্থা করুন। বলছে, আমার তো স্বামীর অল্প টাকার স্যালারি, তো আমার জামাইকে বলতেও কেমন লাগে, হয়তো আয়া রাখতে গেলে হয়তো জামাইকেও এক্সট্রা টাকা দিতে হবে। আমি যে, দেখুন না, জামা সে তো আপনার শুধু জামাই নয়, সে আপনার সন্তান, সে যদি মায়ের জন্য এক্সট্রা টাকা কিছু দেয় তাতে কি এসে যায়, আপনাকে তো আপনার জামাই ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান করে, যদি মায়ের জন্য ছেলে করে, কিন্তু আপনার তো এখন প্রয়োজন মাসিমা, আপনার তো এখন দরকার এইটা। বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো ইন্দ্রাণী, আমি দেখি জামাইয়ের সাথে কথা বলি। এই এই এরকম কথা হলো। এবারে বেশ কিছুদিন চলে যায়, মাসিমা না আসে না আমার বাড়িতে গল্প করতে। তো আমারও বিভিন্ন রকম কাজের চাপ, কাজের প্রেসারে, মানে আমারও যে মানে হয়ে মানে যা যা হয় না মাসিমার ওখানে। হ্যাঁ, এবারে একা একা বাড়িতে থাকি, আমার হাজব্যান্ড সকাল থেকে অফিসে চলে যায়, সমস্ত বাড়ির কাজ, ছেলে স্কুলে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তাকে টাইম দেওয়া, বাজার হাট দোকান, রান্না বান্না, সমস্ত কিছু আমাকে একাকেই করতে হয়। আমার হাজবেন্ড চাকরি ছাড়া অন্য বাড়ির কোনো কাজ মানে সে হাত লাগায় না, মানে সমস্ত কিছু আমি, মানে বাড়ির কাজের সমস্ত কিছু এই এই করে আমি আর সেভাবে টাইম পাই না মাসিমার বাড়িতে গিয়ে যে যাব। আমি কিন্তু মনে মনে ভাবতে থাকি, মাসিমা আসছে না কেন, মাসিমা আসছে না কেন? বেশ কিছুদিন হয়ে গেল মাসিমা আমাকে ফোনও করছে না, মাসিমা আসছেও না। আমাকে একদিন মাসিমাকে ফোন করতে হবে, একদিন মাসিমার সাথে গিয়ে দেখা করতে হবে, এই আমি মনে মনে করি, এই করি। এবারে একদিন কি হয়েছে, আমার ছেলে খেলছে, মানে আমার যে রুমটা ছিল, বেডরুমটা একটা জানালা ছিল, ওই জানলার যে জানালা, মানে ওই তোমার গ্রিলটা হয় না, গ্রিল ধরে আমার ছেলে খেলছে জানলাটার, আর আমার ওই বেডরুমের জানালার ওই পাশেতে, হ্যাঁ, দিদি বলে একজন থাকতো।
ছেলে ভীষণ ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো, লক্ষ্মীদি আমার ছেলের সাথে গল্প করতো, মজা করতো, ইয়ার্কি করতো। হ্যাঁ। তো আমার বাড়ির জানালা লক্ষ্মী দেখা যেত, আবার মাসিমা বাড়ির বাড়ি থেকে দেখা যেত। মাসি এরপর আমার ছেলেকে বলছে, সোনা, বাবু তোমার মাকে ডাকো তো, ডাকো তো, বলো জেম্মা ডাকছে, তোমার মাকে একটু ডাকো। তখন আমার ছেলে আমাকে ডাকছে, মা, মা, জেম্মা ডাকছে, জেম্মা ডাকছে। আমি ছুটে গেলাম রান্নাঘর থেকে, দিয়ে আমি দেখছি দাঁড়িয়ে আছে। আমি বলছি, কি গো লক্ষ্মীদি, কি হয়েছে? বলছে, ইন্দ্রাণী তুমি শুনেছো একটা খবর? আমি বলছি, কি গো? বলছে মাসিমার তো খুব শরীর খারাপ। মাসিমা বিছানা থেকে উঠতে পারছে না, মাসিমা পড়ে গিয়েছিল রাত্রিবেলাতে। দিয়ে এমন লেগেছে, এমন জায়গায় লেগেছে মাথার পেছনেতে, তা কোমরে। মাসিমা না আর উঠতে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হাঁটতে চলতে পারছে না। আমি তো শুনে পুরো চমকে গেছি। আমি বলছি, এই ভয়টাই আমি করছিলাম। আমি এতদিন ধরে মাসিমাকে বলছিলাম যে আপনি একা থাকবেন না, আপনি একা থাকবেন না, হ্যাঁ, কেউ অন্তত সঙ্গে থাকাটা দরকার। আমারও মনটায় মনটায় হচ্ছিল যে মাসিমা কেন আসছে না, মাসিমা কেন আসছে না। আমি লক্ষ্মীদিকে বলছি, আমি, লক্ষ্মীদি কেমন আছে গো মাসিমা এখন? বলছে মাসিমা এখন মোটামুটি আছে গো, খুব ভালো নেই। মাসিমা আর তো চলতে পারছে না, হাঁটতে পারছে না, একটি আয়া রেখেছে। আমি বললাম, আচ্ছা, আয়া রেখেছে? বলছে হ্যাঁ। বলছে সেই মাসিমাকে এখন টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, দেখভাল সমস্ত কিছু করছে। বলছে ইন্দ্রাণী, মাসিমা না আমাকে জানলা জানালা দিয়ে, মানে মাসিমার জানালা দিয়ে তো লক্ষ্মীদির বাড়িটাও দেখা যায়, তো মাসিমা জানালা দিয়ে নাকি লক্ষ্মীদিকে বলেছে যে একটু ইন্দ্রাণীকে তুমি যখন দেখতে পাবে একটু বলো তো যে মাসিমা মানে আমার সাথে দেখা করে যেতে, আমি ইন্দ্রাণীকে দেখার জন্য আমার খুব মন খারাপ করছে। তখন আমাকে জানাই যে এরকম মাসিমা তোমাকে বলেছে একটু তার বাড়িতে, তোমার সাথে তার বাড়িতে গিয়ে দেখা করতে, তোমার জন্য নাকি মাসিমার খুব মন খারাপ করে, মাসিমা তো আসতে পারে না। বলছি হ্যাঁ হ্যাঁ, যাবো, আমারও মনটায় কদিন ধরে না মাসিমার জন্য খুব মন খারাপ করছিল যে মাসিমা কেন আসছে না, কেন আসছে না। আমিও আমিও সময়ে মানে টাইম পেয়ে উঠছি না যাওয়ার। হ্যাঁ, আমি 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 যাব, তুমি মাসিমার সাথে দেখা হলে বলো, আমি যাব। বলো ঠিক আছে করে। এই কথা হলো। তারপরে আমি তারপরের দিন ছেলেকে স্কুলে দিতে গেলাম, স্কুলে দিয়ে আসার পথে আমি মাসিমার বাড়ি গেছি। ছেলেকে নিয়ে গেলে ছেলে এত দুষ্টু, মানে তখন ছিল আর কি। মানে আমাকে একটু বসতে দেবে না, একটু গল্প করতে দেবে না, একটু একটু কথা বলতে দেবে না, মানে আমাকে পাগল করে দেবে, এরকম ছেলে, মানে চঞ্চল ছিল আর কি ছোটবেলাতে প্রচন্ড। তো এখনো আছে, তবে তখন প্রচন্ড লেভেলের ছিল। মানে যেই আমার ছেলেকে দেখেছে সেই আমাকে বলেছে, কি করে ওকে সামলাস রে তুই, কি করে পারিস? হ্যাঁ, কি করে এত দুরন্ত বাচ্চাকে কি করে সামলাস? মানে যেই দেখতো সেই বলতো। তো যাই হোক, তো ছেলেকে আমি বললাম যে ছেলেকে নিয়ে গেলে আমাকে একটু বসতে দেবে না, মাসিমার সাথে দুটো কথা বলতে দেবে না, ওকে স্কুলে দিয়ে আমি মাসিমার সাথে দেখা করতে গেলাম। তো যে দেখছি মাসিমা একদম মানে বিছানাতে শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারেনি, কিরকম মুখটা কেমন শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে শরীরটা। আমার দেখে ভীষণ কষ্ট লাগলো মাসিমাকে দেখে। তো আমি বললাম, মাসিমা কি করে হলো, মাসিমা কিভাবে হলো? ঠিক করে মাসিমা কোথাও বলতে পারছে না। ও আমাকে দেখে বলছে, ইন্দ্রাণী এসেছো, ইন্দ্রাণী এসেছো, এসো, বসো বসো। হ্যাঁ। দিয়ে মাসিমার সাথে এমনি টুকটাক কথা বললাম। মাসিমাকে বললাম, মাসিমা আপনি নিজের খেয়াল রাখবেন, এরকম করবেন না, যখন বাথরুমে যাবেন ওই যে আয়া আছে তাকে বললাম যে ভালো ধরে ধরে নিয়ে যেও, ধরে ধরে নিয়ে এসো, আর বাথরুমটা না একটু ভালো করে পরিষ্কার করো, তাকেও বললাম। তো এরকম কথাবার্তা বলে তখন মাসিমা বলছে, ছেলেকে নিয়ে এলে না? আমি বললাম, মাসিমা তুমি, আপনি তো জানেন ছেলেকে নিয়ে এলে আপনার সাথে দুটো কথাও আমি বলতে পারবো না, আপনার সারা বাড়ির জিনিসপত্র একদম এলোমেলো করে দেবে, এই সময় আপনার শরীর খারাপ, কোথাও লেগে টেগে যাবে। আমি ওই জন্য ভয়ে নিয়ে আসিনি, ও স্কুলে গেছে, ওকে স্কুলে দিয়ে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবারে কথা টথা বলে আমি এবারে বাড়ি চলে এলাম। বললাম যে মাসিমা ভালোভাবে থাকবেন, রেস্ট নেবেন, ঠিক করে খাওয়া দাওয়া করবেন, আর যখনই উঠতে যাবেন ওকে বলবেন, মানে যে মেয়েটি আছে তাকে বলবেন যে আপনাকে যেন ধরে ধরে নিয়ে যায়, ঠিক করে ধরে ধরে নিয়ে আসে, এরকম কথাবার্তা বলে তারপরে আমি চলে এলাম আমার বাড়ি।
তারপরে বাড়ি চলে এলাম, তার মনে মনে খুবই কষ্ট, কাজ করতাম, ঘুরতাম ফিরতাম, মাসিমার জন্য খুব মন খারাপ করতো। মনে হতো আহা, মানুষটা আসতো, গল্প করতো, মানুষটার তো গল্প করারও কেউ নেই, দুটো কথা বলারও কেউ ছিল না, আমার আমার বাড়িতে আসতো, আমি তার বাড়িতে যেতাম, দুটো কথা বলতাম, গল্প করতাম মানুষটার জন্য, মানে এইগুলো ভাবতে থাকি আর ভীষণ মনে মনে কষ্ট পেতে থাকি। মানুষটার জীবনটাও তো খুব কষ্টের, একাকিত্ব জীবন, এইসব বলতে থাকতাম। তো তারপরেতে খুব খুব মন খারাপ হতো। এরপরে একদিন তারপরে কিছুদিন কাটলো, কাটার পর আমি একদিন মাসিমাকে ফোন করি যে মাসিমা কেমন আছে, যাওয়ার টাইম হচ্ছিল না, তো মাসিমা কেমন আছে একটু ফোন করি। মাসিমাকে ফোন করতে ওই যে আয়াটি যে ছিল দেখাশোনা করার জন্য, সে ফোনটা ধরে বলছে ওনার খুব খারাপ কন্ডিশন, খুব খারাপ অবস্থা, উনি ঠিক করে কথা বলতে পারছেন না। বললাম, আচ্ছা ঠিক আছে। খুবই মনটা খারাপ লাগলো যে সুস্থ মানুষটা আসতো যেমন হোক, হেঁটে হেঁটে লিফটে করে আসতো আমার বাড়িতে, কত গল্প করতো, কত কত রকম গল্প। আমার আমার না খুব কষ্ট লাগছিল মাসিমার কথা ভাবে। আমি ঘুরতাম ফিরতাম আর মনে মনে শুধু মাসিমার জন্য আমার কষ্ট হতো। তো এভাবে একবার আর এরপরে এভাবে কাটতে থাকে। এবারে আরেকদিন ওরকম সাথে আমার বেডরুমে জানলা দিয়ে দেখা হয়, বলছে ইন্দ্রাণী মাসিমা তোমাকে আবার দেখতে চেয়েছে। মাসিমার তো এখন খুবই খারাপ অবস্থা গো। আমি বললাম হ্যাঁ, আমি করেছিলাম, ওনার যে আয়া থাকে তার কাছে আমি শুনলাম, হ্যাঁ আমি যাব, আমি যেয়ে দেখা করে আসবো মাসিমার সাথে বললাম। তারপরে বেশ কিছুদিন হলো, মনটায় ভাবছি এবার একদিন যাব, যে মাসিমার সাথে দেখা করে আসবো, দেখা করে আসবো। এর মধ্যে ঘটে গেল একটি ঘটনা। এরপরে সন্ধেবেলাতে, মানে ওই তিন সন্ধে যেটা বলে, তিন সন্ধ্যের সময় থেকে, হ্যাঁ, আমি রান্না করতাম বা রুমে থাকতাম, বা হয়তো টিভি দেখছি, যাই হোক, হ্যাঁ, আহ, সেই সময়তে কেউ যেন আমাকে পেছন থেকে এসে না, ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী করে করে আমাকে ডাকতো। দিদি আমি তোমাকে বলছি, ঘটনাটা আমার গা কাটা দিয়ে দিচ্ছে, সেই সময়টার কথা ভাবলেই আমার গাটা না কেমন শিউরে উঠছে। তো আহ, এরকম হতো প্রথম প্রথম না, আমি পেছন থেকে ঘুরে তাকিয়ে দেখতাম, দেখতাম কেউ নেই। তা প্রথম প্রথম অতটা গুরুত্ব দিইনি, কে ডাকবে আমাকে, এরকম এটা আমার হয়তো মনের ভুল, এরকম মনে হতো। তো এরকম চলতে থাকে, তা প্রত্যেক দিন। এরপরে একদিন গেল, দুদিন, যেই, হ্যাঁ, আর একটা কথা বলি, আমার হাজবেন্ড যেই অফিস থেকে আসতো না, তখন কিন্তু আর মানে কেউ আমাকে ওইভাবে কেউ ডাকতো না, ওইভাবে কেউ ওইভাবে আমাকে কিন্তু, মানে সেই ইন্দানি ইন্দানি করে যে ডাকটা, তখন কিন্তু কেউ ডাকতো না। আমার হাজবেন্ড যখন আসতো সমস্ত মানে স্বাভাবিক, স্বাভাবিক একটা মানে পরিবেশ, ঠিক আছে। এবারেতে এবারেতে আহ, উম, একদিন গেল, দুদিন গেল, তিন দিন থেকে না আমার ভয় হতে শুরু করলো। দিদি, দিদি আমি ছোট থেকে ভীষণ সাহসী একজন মেয়ে, মানে আহ, তোমাকে বলি, আমার বাপের বাড়িতে, হ্যাঁ, ব্রহ্মদৈত্য আছে। আমার বাপের বাড়িতে একটি বেলগাছ আছে, বেলগাছ ছিল, ব্রহ্মদৈত্য ছিল, ঠিক আছে, প্রভু বলতাম আমরা। তো ওই আমাদের মাটির বাড়ি ছিল, দুতলা মাটির বাড়ি, উপরে বারান্দা ছিল। নিচে যখন আমরা বসে থাকতাম না, হ্যাঁ, তখন উপরের বারান্দা দিকে মনে হতো কেউ যেন হাঁটছে, একটা হাঁটার শব্দ পাওয়া যেত। হ্যাঁ, সবাই জানতো যে এটা কেউ না, প্রভু হাঁটছে, ব্রহ্মদৈত্য হাঁটছে। তো আমার পিসিমণির সাজে শাশুড়ি মা, সে ওরকম গ্রীষ্মকালের দিন বারান্দায় বিছানা করে শুয়ে আছে, আর মাঝরাতে দেখছে ওরকম হাতে বেল কাঠ মানে বেল গাছের যে যে লাঠিটা হয়, মানে হাতে একটা লাঠি, পায়ে খড়ম পরে, ডেরা,
হ্যাঁ, উনি একদম মানে সন্ন্যাসীর যে ড্রেস হয় ওরকম ড্রেস পরে ওরকম হাঁটছে ব্যালকনিতে। আমার পিসিমণির শাশুড়ি নিজের চোখে দেখেছিলেন। তো সেই যেই বারান্দাটায় উনি হাঁটতেন, আর সন্ধ্যের সময় হলেই উনি হাঁটতেন, আর রাত্রের দিকেও হাঁটতেন। তো ওই সন্ধ্যে থেকে ওই বারান্দাতে, মানে ওই উপরের বারান্দাতে আর কি দুটো রুম ছিল, সামনে বারান্দা ছিল আর ওই পেছনের দিকে দুটো পরপর রুম ছিল। তো ওই একটা রুমে আমি লাইট জ্বেলে পড়াশোনা করতাম, আর বারান্দাটা পুরো অন্ধকার থাকতো। সবাই আমাকে বলতো, তোর কি সাহস, তা আমরা কেউ সন্ধ্যা থেকে বারান্দায় উঠতে পারি না, আর তুই ওই অন্ধকার বারান্দায় কোনো লাইট জ্বলছে না, আর ঘরের মধ্যে একটা লাইট জ্বলছে, আর সেই ঘরের মধ্যে তুই পড়ছিস, তোর কি সাহস। মানে এরকমই, মানে আমি ছোট থেকে এরকমই সাহসী ছিলাম। তো কখনো কোনোদিন আমি কিছুতে ভয় পাইনি দিদি ভাই। কিন্তু বিশ্বাস করবে না, আমার না সেই আমার ভয় পেতে শুরু করলো, গা ছমছম করতো, গায়ে কাঁটা দিত, মনে হতো কেউ আমার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে, কেউ আমাকে ইন্দ্রাণী, কখনো ইন্দ্রাণী ডাকটা একটু দূর থেকে পেতাম, কখনো মনে হতো আমার কেউ ঘাড়ের কাছে, আমার কানের কাছে এসে আমাকে ডাকছে, কখনো মনে হতো আমাকে কেউ সামনে থেকে ডাকছে। মানে গা ঠান্ডা হয়ে যেত আমার। মানে সেই আমি ভয়ে মানে জড়ো হয়ে থাকতাম। মানে এরকম অবস্থা গেছে, আমি মানে আমার ছেলে খেলছে ডাইনিং, আমার ছেলের কাছে গিয়ে আমি চুপ করে বসে আছি। মানে আমার রান্না করতে যেতে, রান্নাঘরে ঢুকতে ভয় পেত, ওপেন রান্নাঘর কিন্তু আমার রান্নাঘরে যেতে ভয় লাগতো, রুমের মধ্যে ঢুকতে ভয় লাগতো, অন্ধকারে তো মানে ছেড়েই দাও, অন্ধকারে তো রুমের মধ্যে ঢুকতেই পারতাম না। যে আমি গটগট করে অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে যেতাম, সে আমি মানে অন্ধকারে ঢুকতে পারতাম না। ঠিক আছে। মানে রাত্রিবেলাতে যখন ওয়াশরুমে যেতাম, হাজবেন্ডকে ডাকতাম, চলো একটু আমাকে না দাঁড়াবে, চলো আমি একা একা যেতে পারবো না, যে কিনা আমি একা একা কিছুদিন আগে ওয়াশরুমে যেতাম, আমার ভয় জিনিসটাই ছিল না দিদি ভাই। কিন্তু সেই তখন আমার মধ্যে ভয় পেতে শুরু করলো। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে বললাম, যে আমার হাজবেন্ড প্রায় 9টা, কখনো 9:30, কখনো 10টাতেও অফিস থেকে আসতো। তো আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার না সন্ধে হলেই কেউ যেন মনে হয় আমার আশেপাশে আছে, কেউ যেন আমাকে দেখছে, আমার নাম ধরে না কেউ ডাকে, ইন্দ্রাণী ইন্দ্রাণী করে। এতদিন তো হয়নি, কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, জানো তো আমার ভীষণ ভয় লাগে, আমার গোটা গা ঠান্ডা হয়ে যায়, আমার গা কাঁটা দিয়ে ওঠে। আমি না মানে আমার গায়ে কোনো ক্ষমতা থাকে না, মানে আমাকে কেউ ঠেলে দিলে মনে হবে যেন আমি পড়ে যাব, এরকমও হয়। হ্যাঁ, আমার মানে আমি নড়তে চড়তে পারি না একটা জায়গা থেকে, আমার প্রচন্ড ভয় লাগে, মনে হবে কেউ, কখনো মনে হবে আমার ঘাড়ের কাছে এসে না কেউ নিঃশ্বাস ফেলছে, কেউ আমাকে ডাকছে, তুমি না সকাল করে অফিস থেকে বাড়ি এসো, জানো তো, না না আমি এখানে কিন্তু থাকবো না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, আমি কিছুতেই এখানে থাকবো না, আমি জানি না কেন আমার এরকম হচ্ছে, কিন্তু কেউ তো আমাকে ডাকছে। সারাদিন কিচ্ছু না, সারাদিন একদম ঠিকঠাক নর্মাল পরিবেশ, যেই সন্ধে সন্ধে হলো সেই শুরু হলো। হুম। আর উম, আমার আমার হাজবেন্ড যেই অফিস থেকে চলে আসতো, তখন আর কিচ্ছু না, সমস্ত একদম পরিবেশ একদম ঠিকঠাক। আর যতক্ষণ ও অফিস থেকে না আসতো, ওই সন্ধ্যা থেকে ওই ধরো অফিস অফিস থেকে প্রায় আসতে 9টা 9:30 বেজে যেত, তার আগে পর্যন্ত আমার সাথে এরকম হতো। হ্যাঁ, মনে হতো উম মনে হতো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে, কেউ মনে হচ্ছে যেন আমাকে ডাকছে, কখনো দূর থেকে আওয়াজটা আসতো, কখনো কাছ থেকে আওয়াজটা আসতো, প্রচন্ড ভয় লাগতো দিদি ভাই, গোটা গা হাত পা আমার ঠান্ডা হয়ে যেত, আমার আমার মানে লোম দাঁড়িয়ে যেত গায়ে, মানে এতটা ভয় লাগতো, যে কখনো আমি ভয় কি জিনিস সেটাই কখনো মানে আমি মানে ভাবিনি যে এরকম আমার জীবনেও এরকম কখনো এরকম ঘটনা ঘটবে, আর কি থেকে কি হতো সেটাও আমি বুঝতে পারতাম না, কিন্তু প্রচন্ড ভয় লাগতো। আর ঠিক এরকম ডাকটা ছিল, ইন্দ্রাণী ইন্দ্রাণী ইন্দ্রাণী, এরকম করে। তো আমার হাজবেন্ডও আমাকে বলল, হ্যাঁ হ্যাঁ আমি সকাল করে চলে আসবো। যেই মানুষটা সব সময়তে মানে এই ধরনের কথা বলছে, মানে ধরো আমি ভয় পাচ্ছি, আমি আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এই কথাটা এক্সপেক্ট করেছিলাম, হয়তো আমার হাজবেন্ড বলবে, না না তোমার এগুলো মনের ভুল, ভয় আবার কি, ভয় কেন পাচ্ছ, হ্যাঁ তুমি তুমি ভয় পাচ্ছ বলে আমাকে সকাল করে অফিস থেকে চলে আসতে হবে, এগুলো কোনো কথা হলো, এগুলো যত সব কুসংস্কার এসব কেন মনের মধ্যে আনছো, এরকম কিছু একটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আশা করেছিলাম, যে আমার হাজবেন্ড আমাকে হয়তো এটাই বলবে। কিন্তু সেই মানুষটা পর্যন্ত আমাকে বলছে, না না আমি সকাল করে অফিস থেকে চলে আসবো, ভয় পেও না, আমি চলে আসবো, চলে আসার চেষ্টা করবো সকাল করে অফিস থেকে। আর তুমি একা একা কোথাও কোনো রুমে ঢোকার দরকার নেই, তুমি সবসময় বেটুর কাছেই থাকবে, মানে আমার ছেলের কাছে, বেটুর কাছেই থাকবে। আমি না ওর কথাটা শুনে না অবাক হয়ে গেলাম। তারপরে তার কিছুদিন পরে
হ্যাঁ, আমার হাজবেন্ডকে তারপরে আমি বলতে থাকলাম আমার হাজবেন্ডকে, দেখো আমি কিন্তু না এখানে থাকবো না, তুমি অন্য, এখানে তো আমরা রেন্টেই থাকি, আর প্রচন্ড এমনি তো খুবই ভেতরে, আমার দোকান বাজার হাট করতে আমার খুবই কষ্ট হয়, 2 কিলোমিটার দূরে সবজি বাজার। হ্যাঁ, দোকান কতটা হেঁটে, প্রায় 10 মিনিটের পথ হেঁটে আমাকে স্টেশনারি দোকান আনতে হয়। তুমি তো সংসারে টাইমই দাও না, সবকিছু আমাকে করতে হয়, আমারও তো একটা মানে আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরে কষ্ট হয়, আমি এমনিতেও এখানে থাকবো না। আর এই ঘটনার পর তো মানে দিদি ভাই 5 বছর ওই বেলঘরিয়ার ফ্ল্যাটটায়, পাঁচটা বছর ছিলাম আমি। ওই ঘটনাটার পর থেকে ওকে আমি বলতে শুরু করলাম যে আমি কিন্তু এখানে আর থাকবো না, আমার প্রচন্ড ভয় লাগছে, তুমি প্রত্যেক দিন অফিস থেকে টাইমে আসোও না। তবে এই ঘটনাটা আমার হাজবেন্ডকে বলার পর থেকে ও চেষ্টা করতো সকাল করে চলে আসার, কিন্তু ও যখনই সকাল, যেদিনই ও সকাল করে আসতো তখন কিন্তু আর সেই ডাকটা কিন্তু আর মানে শুনতে পেতাম না, নিন্দানি নিন্দানি করে যে একটা ডাকতো সেটা কিন্তু ও অফিস থেকে আসার পর আর শুনতে পেতাম না। আবার যেদিন হয়তো আসতে পারলো না, দেরি হচ্ছে, সেদিন আবার সেম ওরকম। তো আমি বললাম আর আমি এখানে কিছুতেই থাকবো না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড ভয় লাগছে। তখন আমার হাজবেন্ডও কিন্তু খবরের কাগজ দেখতে শুরু করলো, অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে এখানে পাঁচটা বছর বেলঘরিয়াতে আমরা ছিলাম, কোনো অসুবিধা হয়নি, এবার কোনোদিন ওকে আমি বলিনি যে আমাকে ফ্ল্যাট দেখো, এখানে আমার কষ্ট হচ্ছে, থাকবো না। হ্যাঁ, কিন্তু আমার সয়ে গিয়েছিল, কিন্তু ওই ঘটনাটার পর থেকে না আমার হাজবেন্ডকে তো শুধু এইটা বললে হবে না যে আমার ভয় লাগছে তুমি অন্য জায়গায় ফ্ল্যাট দেখো, এই কারণে আমি বলতে থাকলাম যে না, এর সাথে এই কারণগুলোও দেখালাম যে দূরে বাজার, আমার ফ্ল্যাট দেখো, আমার অসুবিধা হচ্ছে। তখন তাতে যদি আমার হাজবেন্ড একটু নড়ে চড়ে বসে, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আমি যখন বললাম যে আমার ভয় পাচ্ছে, আমার এরকম করে আমাকে কেউ ডাকছে, ও কিন্তু সিরিয়াস ভাবে ব্যাপারটা নিল, ও বলে হ্যাঁ হ্যাঁ আমি অন্য জায়গায় ফ্ল্যাট দেখছি, বাড়ি দেখছি, আমরা চলে যাবো, এখানে থাকবো না। ওর এই কথাটা শুনেই আমি অবাক হয়ে গেলাম, আমি এক্সপেক্টই করিনি যে ওই ধরনের কথা বলে বলে। আমি বললাম, কি হচ্ছে ব্যাপারটা। তারপরে কিছুদিন পরেতে ওই বললাম না যে মাসিমার আহ, যে পাশের ফ্ল্যাটে যে দাদা থাকতেন আর কি, যিনি মাঝে মাঝে মাসিমার ওষুধ টষুধ লাগিয়ে দিতেন, মাসিমা পড়ে গেলে, মাথা ফেটে গেলে, ওই দাদা একদিন আমার বাড়িতে এলো। আসার পরে আমি দরজা খুললাম, দাদা বললেন কি, আমার হাজবেন্ডের নাম নিয়ে বললেন বাড়িতে, আমরা হ্যাঁ দাদা আছে। বলছে একটু ডেকে দাও না, একটু অফিসিয়ালি ব্যাপারে, একটু কাজের ব্যাপারে একটু কথাবার্তা বলবো, একটু দরকার আছে আমার। বলছে হ্যাঁ হ্যাঁ আমি ডেকে দিচ্ছি, করে ওকে ডেকে দিলাম। এবারে ওরা দুজনে কথা বলছে, তখন আমার কি মনে হলো, আমি না দাদাকে জিজ্ঞাসা করলাম, কারণ দাদার পাশেই তো মাসিমা থাকে, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা মাসিমা এখন কেমন আছে? মাসিমাকে আসলে মাসিমার জন্য খুব মন খারাপ করে, একদিন যাব মাসিমাকে দেখে আসবো। তখন দাদা বলছে কি যে মাসিমা, তুমি শোনোনি? আমি বললাম কি শুনবো? বললো মাসিমা তো নেই, মাসিমা তো মারা গেছে। আমি না শুনে পুরো ওখানে চমকে উঠেছি কথাটা, মানে আমি মানে দিদি ভাই সেই মুহূর্তে যে আমার কি অবস্থা হয়েছিল, আমি না, তুমি কি বলছেন এইসব? বলছে হ্যাঁ, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আর আমার সাথে সেম 1 সপ্তাহ ধরেই এই ঘটনাগুলো ঘটছে। কেউ আমাকে, আমি না তখন দুয়ে দুয়ে চার করতে পারছি, আমার তখন মনে হচ্ছে এটা তো মাসিমার গলা, যে আমাকে মানে দিদিভাই বলছি তোমাকে, আমার প্রচন্ড ভয় লাগছে, আমার গা কাঁটা দিয়ে দিচ্ছে, মানে এটা তো মাসিমার গলা ছিল, হ্যাঁ আমার চেনা লাগতো গলাটা, ইন্দ্রাণী ইন্দ্রাণী করে করে তো মাসিমাই আমাকে ডাকতো। মানে তখন মানে দিদিভাই কি অবস্থা হয়েছে, তখন দাদা বলছে মা তুমি জানো না, জানে তো, মানে আমার হাজবেন্ডের কথা বলছে, তো জানে। আমার তখন দিদি ভাই আমার হাজবেন্ডের উপরে এত রাগ ধরেছে, মানে কি বলবো, যে ও সব জানতো, জেনে শুনেও আমাকে কিচ্ছু বলেনি, কারণ এমনিতেই আমি ভয়ে, মানে আমার অবস্থা দেখেই কিছু বলেনি, এমনিতেই আমি প্রচন্ড ভয় পাচ্ছি, আমার সাথে এরকম ঘটনা ঘটছে, ভৌতিক ঘটনা, ও হয়তো ওই কারণেই আমাকে কথাগুলো বলেন, তাহলে হয়তো আমি কিছুতেই থাকতে পারতাম না। তো আহ, আমি শুনে মানে আমার আমার
কষ্ট তো প্রচন্ড হচ্ছে দিদিভাই, যে মানুষটাকে মানে এতটা রেসপেক্ট করতাম, ভালোবাসতাম, যে মানুষটা আমার বাড়িতে আসতো, আমি যার বাড়িতে যেতাম, যে নিজের রাতে রান্না করে আমাকে জন্য নিয়ে আসতো। হ্যাঁ, মানে আমি তার জন্য খাবার বানিয়ে নিয়ে যেতাম, একটা সুন্দর সম্পর্ক মানে তৈরি হয়েছিল সেই মানুষটার জন্য। তো কষ্ট তো প্রচন্ড হচ্ছে দিদিভাই, মেনে নিতে পারিনি।